রান্নাঘরে স্ল্যাবের উপর সেই লম্বা গ্লাসটা রাখা ছিল, ঘন সবুজ জুস, যাতে ছোট ছোট কালো দানা উপরে নিচে ভাসছিল। আমার বৌমা গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ভালো লাগছে না মাম্মিজি? হৃদযন্ত্রের জন্য খুব হেলদি। তার মুখে হাসি ছিল, কিন্তু চোখে অন্য কিছু ছিল, কিছু একটা যা সাধারণ বৌমাদের লাজুকতা নয়, একটু বেশিই উজ্জ্বল, বেশিই টানা হাসি। আমি গ্লাসটা হাতে ধরলাম, ঠোঁটে কেবল একটা হালকা চুমুক দিলাম, তারপর জান বুঝে বেশি খাওয়ার নাটক করলাম। গ্লাসটা আবার স্ল্যাবের ওপর রাখলাম, হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছলাম আর সোজা ওর চোখের দিকে তাকিয়ে বললাম, জানি না নিধি, কিন্তু তোমার মা তো পুরো গ্লাসটাই খেয়ে নিলেন। এক পলকে ওর মুখের রং উড়ে গেল। এতক্ষণ গালে যে হালকা গোলাপি আভা ছিল, মাত্র 2 সেকেন্ডে পুরো মুখটা একেবারে সাদা হয়ে গেল, যেন কেউ শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। কি? ওর গলাটা হালকা কেঁপে গেল, যেন গলা শুকিয়ে গেছে। আমি একেবারে সোজা আর শান্ত গলায় বললাম, সকালে তুমি অনেকটা জুস বানিয়েছিলে না? আমি ভাবলাম একা এত কি করে খাবো, তাই অর্ধেকটা তোমার মায়ের কাছে নিয়ে গেলাম। উনি বললেন, সারদা দেবী, আজ তো আমার মেয়ে কামাল করে দিয়েছে। উনি তো এক এক ফোঁটা পর্যন্ত খেয়ে নিলেন। নিধির হাত নিজের মুখের ওপর চলে গেল। ওর চোখ দুটো এত বড় হয়ে গেল যে নীলচে মণির চারপাশের সাদা অংশটা পরিষ্কার দেখা যাচ্ছিল। না, না না, সে পিছিয়ে যেতে লাগল। মেঝেতে ঘষতে গিয়ে চেয়ারটা সশব্দে পড়ে গেল। কিছু হয়েছে নাকি জুসে? আমি মাথাটা একটু কাত করে জিজ্ঞেস করলাম, যেন আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তুমিই তো বলেছিলে হৃদযন্ত্রের জন্য ভালো, পুষ্টিতে ভরা। ও, উনি কখন খেলেন? ওর গলা কাঁপছিল। বোধহয় 1 ঘন্টা হয়ে গেল। আমরা দুজনে গল্প করছিলাম, সময়ের খেয়ালই ছিল না। আমি থামলাম, ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন, জুসে কোনো সমস্যা আছে নাকি? নিধি সত্যি কাঁপতে লাগল, হাত থেকে চাবি পড়ে গেল। হে ভগবান, হে ভগবান! আমার ছেলে রোহান, যে ড্রয়িং রুমে বসে মোবাইলে স্ক্রল করছিল, এই সব দেখে বলল, কি হয়েছে নিধি, তুমি ঠিক আছো তো? কিন্তু নিধির অবস্থা এমন ছিল যে সে কারোর কথাই শুনতে পাচ্ছিল না। তাড়াহুড়া করে পার্স তুলল, চাবি তুলল, আবার ফেলে দিল, তারপর আবার তুলল। আমি ধীর গলায় বললাম, আরে এত তাড়াহুড়ো কিসের? রান্না হয়ে গেছে, আজ তোমার পছন্দের আলু মেঠি বানিয়েছি, বসো না, একসাথে খাই। আমাকে এখনই যেতে হবে, এখনই, এই মুহূর্তে। সে দরজার দিকে এক প্রকার দৌড়ে গেল। নিধি, আমি ডাকলাম, যাওয়ার আগে অন্তত এটুকু বলে যাও, জুসে কি ছিল? সে দরজার হ্যান্ডেলে হাত রেখে থমকে গেল, পিঠ আমার দিকে, মুখ দরজার দিকে। মাত্র 1 সেকেন্ডের জন্য ওর আঙুলগুলো হ্যান্ডেলের ওপর জমে রইল। তোমার মা তো খুব প্রশংসা করলেন। আমি আগে বেড়ে বললাম, বলছিলেন প্রথমবার আমার মেয়ে আমার জন্য কিছু বানিয়েছে, খুব খুশি ছিলেন তিনি। আমার এই কথা শুনতেই নিধি একটা অদ্ভুত শব্দ করল, যা কান্না আর চিৎকারের মাঝামাঝি কিছু ছিল। তারপর দরজা খুলে বাইরে পালিয়ে গেল। গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ এলো, তারপর টায়ারের চিৎকার শোনা গেল, যেন খুব দ্রুত গাড়ি বের করা হয়েছে। যেতে যেতে সে আমাদের পুরনো লেটার বক্সটাতেও ধাক্কা মারল, কিন্তু থামল না। বাড়িতে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, শুধু দেয়াল ঘড়ির টিকটিক আর গ্যাসে ধিমে আঁচে হতে থাকা তরকারির গন্ধ। রোহন আমার দিকে তাকিয়েছিল। মা, এসব কি ছিল? আমি আমার একমাত্র ছেলেকে দেখলাম, সেই বাচ্চা যে একসময় হলুদ ফুল ছিঁড়ে এনে বলতো, মাম্মি, এটা আপনার জন্য। সেই জোয়ান ছেলে যে বাবার চিতার সময় আমার হাত ধরে বলেছিল, এখন আমি আছি মাম্মি, আপনাকে কখনো একা হতে দেব না। আমি চেয়ারের দিকে ইশারা করলাম, বসো রোহান, আমাদের কথা বলতে হবে, কিন্তু আগে আমাকে বলতে হবে যে আমরা এখানে পৌঁছালাম কি করে। আমার নাম সারদা দেবী, বয়স ৭২ বছর। আমি জয়পুরের পুরনো অংশে নিজের পৈতৃক বাড়িতে একা থাকতাম, বা বলতে পারেন আগে একা থাকতাম। গত 4 বছর ধরে আমার ছেলে রোহন আর ওর স্ত্রী নিধি আমার সাথেই থাকত। 3 সপ্তাহ আগে পর্যন্ত আমি ভাবতাম আমি ওদের জন্য বোঝা নই, বরং ভরসা। কিন্তু তারপর একদিন দুপুরের রোদের মধ্যে এক ঝুড়ি তোয়ালে হাতে নিয়ে আমি যা শুনলাম তাতে আমার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। সেদিন আমি ওপরতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম, কাপড় শুকিয়ে গিয়েছিল, সেগুলো গুছিয়ে ঝুড়িতে রেখে নিচে যাচ্ছিলাম। বারান্দার শেষে রোহনের ঘর ছিল, যেখানে ও আর নিধি থাকত। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না, একটু খোলা ছিল। ভেতর থেকে ওদের নিচু স্বরে কথা বলার আওয়াজ আসছিল। আমি স্রেফ স্বাভাবিকভাবেই ওখান দিয়ে যাচ্ছিলাম যখন আমি নিধির গলা শুনলাম, দেখো রোহন, তুমি নিজে ভাবো মাম্মিজি আর কতদিন বাঁচবেন। আমার পা নিজের অজান্তেই থেমে গেল।
তোয়ালের ঝুড়িটা হঠাৎ ভারী মনে হতে লাগল। রোহনের গলার আওয়াজ এলো, নরম ও নিচু। কেমন কথা বলছো নিধি? মা তো ঠিকই আছেন। ডাক্তার তো বলেছিলেন উনি আরও ২০ বছর অনায়াসেই বাঁচতে পারেন। নিধি হাসল, কিন্তু সেটা খুশির হাসি ছিল না, তিক্ত হাসি ছিল। ব্যাস, এটাই তো সমস্যা। আরও ২০ বছর। আমরা আর কতদিন এমন থাকব রোহন? ৪০-৪৫ বছর বয়সেও এই পুরনো বাড়িতে নিজের নামে কিছু না থাকা। আমার শ্বাস যেন হালকা আটকে গেল। নিধি আরও বলল, মাম্মিজির কাছে ২টো প্রপার্টি আছে, এই পুরনো বাড়ি যেখানে আমরা থাকছি, আর মুরলিপুরার ওই ছোট ফ্ল্যাটটা যা উনি ভাড়া দিয়ে রেখেছেন। তার ওপর পাপার পেনশন, ফিক্সড ডিপোজিট, সব মিলিয়ে কোটির সম্পত্তি আছে ওনার কাছে। আর আমরা মাসের শেষে ভাবি যে সিলিন্ডার ভরব নাকি বাচ্চার স্কুলের ফিস দেব। এটা কোনো জীবন? রোহন নিচু স্বরে বলল, অন্তত আমাদের ভাড়া তো দিতে হচ্ছে না। এত বড় শহরে ভাড়া ছাড়া বাড়ি পাওয়া কোনো ছোট ব্যাপার নাকি? এটাই তো বলছি। নিধির গলা একটু চড়ল। আমরা এখানে বিনামূল্যে থাকছি বলেই তোমার মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ভাবো, যদি এই বাড়িটা আমাদের নামে হতো তবে আমরা এটা বিক্রি করে টঙ্ক রোডে একটা ভালো ফ্ল্যাট নিতে পারতাম। সোসাইটি, লিফট, পার্কিং, বাচ্চাদের জন্য পার্ক, জিম। এখন তো আমাদের বাথরুমের কলটাও চুইয়ে জল পড়ে। আমি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম। তোয়ালের গন্ধ যা এতক্ষণ রোদ আর সাবানের মিশেল সুবাস ছিল, হঠাৎ তা অসহ্য লাগতে লাগল। রোহান খুব নিচু স্বরে বলল, কিন্তু ও আমার মা। নিধি মাঝখানেই কথা কেড়ে নিয়ে বলল, পুরো দুনিয়ার মায়েরা নিজের বাচ্চাদের জন্য সম্পত্তি ছেড়ে যায়, এটা বড় কোনো ব্যাপার নয়। শুধু এখানে তফাৎ হলো, মাম্মিজি খুব আয়েসে দীর্ঘজীবন কাটাচ্ছেন আর আমরা অপেক্ষা করছি যেন প্রকৃতি নিজের কাজটা করে। প্রকৃতি নিজের কাজটা করে, এই কথাগুলো আমার বুকে পাথরের মতো বসে গেল। কিছু মুহূর্তের জন্য ঘরের ভেতরে নিস্তব্ধতা ছেয়ে রইল। তারপর আমি নিধিকে আরও ধীর গলায় বলতে শুনলাম, যতক্ষণ আমরা শুধু অপেক্ষা করব, জীবন এভাবেই বেরিয়ে যাবে। কখনো কখনো মনে হয় প্রকৃতিকে একটু সাহায্য করে দেওয়া উচিত। আমার হাত থেকে ঝুড়িটা সত্যি ফসকে যাওয়ার উপক্রম হয়েছিল। আমি দুহাতে সেটাকে শক্ত করে চেপে ধরলাম। বুক এত জোরে ধরফর করছিল যে নিজেরই হৃৎস্পন্দন কানে শুনতে পাচ্ছিলাম। রোহানের ঘাবড়ে যাওয়া আওয়াজ এলো, তুমি কি বলছো নিধি? স্রেফ ভাবার কথা বলছি, সে একেবারে মিষ্টি গলায় বলল, সেই একই গলা যা সে অন্য লোকেদের সামনে আমার জন্য ব্যবহার করত। বুড়ো মানুষরা পড়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, ভুল ওষুধ খেয়ে নেয়, এমন তো রোজই হয়, নিউজে দেখো না। কিছুক্ষণ চুপচাপ, মনে হচ্ছিল যেন ঘরের ভেতরের বাতাসও থেমে গেছে। তারপর নিধি ফিসফিস করে বলল, যদি যদি এমন কিছু হয়ে যায় তবে এই বাড়ি তোমার নামে, ওই ফ্ল্যাটটাও, ব্যাংকে যা আছে সব তোমার। তারপর তুমি ভাবো নিজের ছেলের জন্য কেমন জীবন তৈরি করতে পারো। ভালো স্কুল, ভালো ঘর, তোমার নিজের পছন্দের ফ্ল্যাট। রোহন ধীর স্বরে বলল, কথা বাড়িও না নিধি, এসব ভুল। ভুল কি? নিধি তৎক্ষণাৎ বলল, আমি তো স্রেফ বলছি ভাবো, কখনো কখনো মনে হয় জীবন আমাদের সাথেই অন্যায় করেছে। তুমি কত পরিশ্রম করলে, তাও আমরা কোথায় থাকছি? এই পুরনো দম বন্ধ করা বাড়িতে? ও যে পুরনো বাড়ির কথা বলছিল, সেই বাড়িটাই আমার কাছে আমার পুরো জীবন ছিল। আমার বিয়ে, আমার বাচ্চাদের হাসি, আমার স্বামীর গলা, সব এই দেওয়ালগুলোতেই প্রতিধ্বনিত হতো। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম, পা কাঁপছিল। বারান্দাটা হঠাৎ খুব লম্বা মনে হতে লাগল। আমি বাথরুম পর্যন্ত পৌঁছালাম, ভেতরে গিয়ে দরজা বন্ধ করলাম, তোয়ালেটা সিঙ্কে ফেলে দিয়ে টবের কিনারায় বসে পড়লাম। আমার স্বামী ওমপ্রকাশজি জয়পুর পুলিশে ইন্সপেক্টর ছিলেন, ৩০ বছর চাকরি করেছেন, তারপর রিটায়ার হলেন, আর ৬ বছর আগে হার্ট অ্যাটাকে চলে গেলেন। তিনি আমাকে সবসময় বলতেন, সারদা, মানুষ সবার আগে মুখ দিয়ে মিথ্যে বলে না, তাদের চোখ আর গলার আওয়াজ আগে অস্থির হয়। যদি মন দিয়ে দেখো তবে সত্যিটা তুমি নিজেই ধরে ফেলবে। আমি আয়নায় নিজেকে দেখলাম, চুলে সাদা রেখা, চোখের নিচে হালকা ফোলা ভাব, কপালে কিছু বলি রেখা। সত্যি কি আমি এদের জন্য স্রেফ একটা তাইমার হয়ে গেছি? মনে মনে ভাবলাম। কিছুক্ষণ বাথরুমের মেঝের দিকে তাকিয়ে রইলাম। তারপর স্বামীর আরও একটা কথা মনে পড়ল, যদি কখনো মনে হয় কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তবে আবেগপ্রবণ হবে না, মাথা ঠান্ডা রেখে প্রমাণ জোগাড় করো। প্রমাণ ছাড়া শুধু অভিযোগ হল বাতাসে তীর ছড়া। আমি গভীর শ্বাস নিলাম, মুখে জল ছিটালাম, তোয়ালে দিয়ে মুখ মুছলাম আর স্থির করে নিলাম, যদি আমার নিজের বৌমা আমার সম্পর্কে এমন কথা বলতে পারে তবে আমিও এখন আর শুধু ভরসা করে বসে থাকব না। আমি কেস তৈরি করব, নিজের জীবনের কেস। নিজের ঘরে গেলাম, পুরনো আলমারি খুললাম, ওপরের খোপ থেকে
ওমপ্রকাশজির সেই পুরনো ডায়েরিটা বের করলাম। সেই ছোট কালো ডায়েরি যেটাতে তিনি একসময় নিজের কেসের নোটস লিখতেন। আমি প্রথম পাতায় লিখলাম, তারিখ ২১ এপ্রিল, সময় দুপুর প্রায় ১২টা, জায়গা ওপরের বারান্দা। নিধি আর রোহনের কথোপকথন শুনলাম। কথা, প্রকৃতিকে সাহায্য করে দেওয়া উচিত, বুড়োরা পড়ে যায়, হার্ট অ্যাট্যাক, ভুল ওষুধ ইত্যাদি। আমি প্রতিটি কথা মনে করে করে লিখে চললাম। হাত একটু কাঁপছিল, কিন্তু মস্তিষ্ক পরিষ্কার ছিল। ডায়েরিটা বন্ধ করতে করতে মনে হলো যেন আমি নিজের জন্য একটা ছোট বর্ম তৈরি করে নিয়েছি। পরের কয়েকদিন আমি শুধু একটা কাজই করলাম, নিধিকে খুব মন দিয়ে লক্ষ্য করা। ও কখন কি বানায়, কোন কথায় হাসে, কখন আমার জন্য মিষ্টি গলায় মাম্মিজি বলে, আর কখন আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি ওর জীবনের পথের একটা বাধা। আগেও কখনো আমার জন্য চা বানাতো না, নিজে সকাল সকাল গ্রিন টি বানিয়ে নিত আর আমাকে স্রেফ জিজ্ঞেস করে নিত, বানিয়ে দেব নাকি? আর যখন আমি বলতাম থাক, আমি নিজেই বানিয়ে নেব, তখনও দিব্যে নিজের ঘরে চলে যেত। কিন্তু সেই দিনের পর থেকে যখন আমি ওর কথাগুলো শুনলাম, হঠাৎ পরের সকালেই ও মুখে বড় হাসি নিয়ে রান্নাঘরে এলো। গুড মর্নিং মাম্মিজি, আজ আমি আপনার জন্য চা বানিয়েছি। ও আমার সামনে কাপ রাখল, হালকা ধোঁয়া উঠছিল। ও আমাকে খুব মন দিয়ে লক্ষ্য করছিল। আরে আজ কি ব্যাপার? আমি হালকা মজা করে বললাম, সূর্য কোন দিকে উঠেছে? আরে আপনিও না, ও হাসতে হাসতে বলল, ভাবলাম আপনি রোজ নিজে খাটেন, মাঝে মাঝে আমিও একটু সাহায্য করি। আমি কাপটা তুললাম, স্রেফ ঠোঁট ছোমালাম। চায়ের রংটা একটু গাঢ় ছিল, স্বাদেও কেমন একটা অদ্ভুত ব্যাপার ছিল। হতে পারত যে স্রেফ চিনি কম, অথবা হতে পারত আমার মাথায় আগে থেকেই সন্দেহ ঢুকেছিল। আমি হেসে বললাম, এইমাত্র আমি ওপরের প্রতিবেশীর বাড়ি থেকে চা খেয়ে এলাম, ব্যাস ২ চুমুকই যথেষ্ট। তুমি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। ওর মুখে এক মুহূর্তের জন্য বিরক্তি ঝিলিক দিয়ে উঠল, তারপর সেটা মিলিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, পরের বার। আমি সেদিন ডায়েরিতে লিখলাম, আজ বৌমা প্রথমবার নিজে থেকে চা বানিয়ে দিল। রং আর স্বাদ দুই একটু আলাদা ছিল, পুরোটা খাইনি। তারপর একদিন ও বলল, মামিজি, আপনার ওষুধ আমি মেডিকেল থেকে নিয়ে আসব, আপনার রোদে যাওয়ার কি দরকার? আমি হেসে মানা করে দিলাম, না বেটা, একটু হাঁটাহাঁটি করলে হাঁটুর জন্যও ভালো হবে। ও বলল, আরে আপনিও না, বয়স হলো তাও জেদ। ওর চোখে ১ সেকেন্ডের জন্য যে চমকটা এলো তা আমার পছন্দ হলো না। আমি ডায়েরিতে নোট করলাম, ওষুধ আনার প্রস্তাব ভিড়িয়ে দিলাম। এভাবেই ছোট ছোট ঘটনা ৩ সপ্তাহ ধরে চলতে থাকল। ও কখনো আমার জন্য স্পেশাল কাঢ়া বানানোর কথা বলতো, কখনো বলতো, মামি যে আপনার গ্রিন জুস খাওয়া উচিত, কোলেস্টেরল কম হয়। আমি প্রতিবার হেসে বলতাম, আমি পুরনো ধাঁচের মহিলা, আমার আদা তুলসী চাই ভালো লাগে। ভেতর থেকে আমি প্রতিবার আরও বেশি নিশ্চিত হচ্ছিলাম যে কোনো না কোনো পরিকল্পনা চলছে। আমি প্রতিটা কথা, তারিখ, বাক্য ডায়েরিতে লিখতে থাকলাম আর ভাবতে থাকলাম, এসব কবে আর কিভাবে আরও গুরুতর হবে। আমার জন্য সবথেকে কষ্টের বিষয় ছিল রোহনকে কিভাবে দেখা। ও আমার নিজের রক্ত ছিল। মাঝে মাঝে রাতে ওর ঘর থেকে ওদের ঝগড়ার আওয়াজ আসত। নিধি বলতো, তোমাকে নিজের মা আর নিজের পরিবারের মধ্যে একজনকে বেছে নিতে হবে রোহন। আমরা আর কতদিন এমন থাকব? ছেলের জন্যও তো কিছু করতে হবে। রোহনের গলাটা ক্লান্ত শোনাত। আমি কি করব? মা তো মাই। আর আমি নিজের ঘরে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকতাম। আমার ছেলে কি এতটাই দুর্বল হয়ে গেছে যে ওর স্ত্রী যদি কোনো ভুল কাজ করে তবে ও চোখ বন্ধ করে থাকবে? ৩ সপ্তাহ সব এভাবেই চলল। তারপর এলো মাদার্স ডে, সেই দিন যে দিনের জুসের দৃশ্যটা আজ গল্পের শুরুতে আপনারা দেখেছিলেন। কিন্তু সেদিন সকালে কি হয়েছিল তা আপনারা এখনও জানেন না। সেদিন সকালের রোদ রান্নাঘরের জানলা দিয়ে এমনভাবে আসছিল যেন সব কিছু স্বাভাবিক। পাখিরা কিচিরমিচির করছিল, রাস্তায় আনাজ বিক্রেতার গলা শোনা যাচ্ছিল, আর নিচে থেকে মিক্সির হালকা আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি ঘর থেকে বেরোতেই দেখলাম রান্নাঘরে নিধি দাঁড়িয়ে আছে, চুল ভালোভাবে বাঁধা, নতুন স্যুট পরা, ঠোঁটে হালকা লিপস্টিক। মিক্সিতে একটা ঘন সবুজ মিশ্রণ ঘুরছিল, আর ঘরে অ্যাভোকাডো আর পালং শাকের মতো একটা অদ্ভুত গন্ধ ছড়িয়েছিল, যার মধ্যে কোথাও একটা হালকা তিতকুটে গন্ধও ছিল। সে মিক্সি বন্ধ করল আর আমাকে দেখে হেসে বলল, হ্যাপি মাদার্স ডে মাম্মিজি, আজ আপনার জন্য আমি স্পেশাল হেলদি জুস বানিয়েছি, হার্টের জন্য খুব ভালো। আমি দরজাতেই থমকে গেলাম। ওর হাত গ্লাসের দিকে এগোচ্ছিল, আর আমার মাথায় তখন একটা কথাই ঘুরছিল, তবে এবার এই খেলাটা সত্যি শুরু হয়ে গেছে। আর ঠিক তখনই আমার স্বামীর গলা মনে পড়ল, যেন তিনি আমার কানে ফিসফিস করে বলছেন, প্রমাণ নিয়ে আঘাত করো সারদা, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। আমি হেসে আগে বাড়লাম, গ্লাসের দিকে হাত বাড়ালাম, আর এখান থেকেই
আসল চাল শুরু হলো। রান্নাঘরের সেই সকালের হাওয়াটা একটু অন্যরকম ছিল, এত নিস্তব্ধ, এত টানটান, যেন দেয়ালগুলো শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমার বৌমা নিধি হাসতে হাসতে গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল। ঘন সবুজ জুস, উপরে নিচে ভাসতে থাকা কালো দানা, আর ওর চোখে সেই অদ্ভুত চমক যার আসল উদ্দেশ্য লুকাতে ব্যর্থ ছিল। আমি গ্লাসটা হাতে নিলাম। ওর হাতও হালকা কাঁপছিল। বোধহয় ওর মনে হচ্ছিল আজ সব শেষ হয়ে যাবে। ওর অপেক্ষা, ওর অস্থিরতা, আমার জীবন। আমি গ্লাসটা ঠোঁটের কাছে নিয়ে গিয়ে স্রেফ একটা ছোট চুমুক দিলাম। স্বাদ তিতকুটে ছিল, খুব তেতো। অ্যাভোকাডো আর পালং শাক কখনো এমন লাগে না। এটা অন্য কিছু ছিল, এমন কিছু যা শরীরের শিরদাঁড়াকে শান্তি নয়, শেষ করে দেয়। আমি হেসে বললাম, খুব ভালো বানিয়েছ নিধি, স্বাস্থ্যের জন্য ভালো তো? ও খুশি হয়ে উঠল। হ্যাঁ মাম্মিজি, আমি খাস আপনার জন্যই বানিয়েছি, পুরোটা খেয়ে নিন, পুষ্টি এভাবেই কাজ করে। ওর গলা কাঁপছিল। বোধহয় ও চাইছিল আমি এখনই গ্লাসটা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা খেয়ে ফেলি, কিন্তু আমিও ততটাই শান্ত ছিলাম যতটা কোনো ডাক্তার অপারেশন থিয়েটারে থাকেন। আমি গ্লাসটা নিচে রাখলাম আর বললাম, আরে তুমি এতটা বানিয়েছ, তোমার মা আসবেন একটু পরে, এটা তো ওনার জন্যও ভালো হবে। তোমার খুব প্রশংসা করেন উনি, আমি অর্ধেকটা ওনার জন্য রেখে দিচ্ছি। ব্যাস, এটুকু বলাই যথেষ্ট ছিল। নিধির মুখ থেকে সমস্ত হাসি এমনভাবে উধাও হল যেন কেউ দিওয়ালির লাইটের সুইচ বন্ধ করে দিয়েছে। ওর চোখ বড় হয়ে গেল, ঠোঁটের ওপর ঘামের বিন্দু ফুটে উঠল। মামিজি, আপনার মা, মানে আমার মা আসছেন? হ্যাঁ, উনি সকালে ফোন করেছিলেন। আমি সহজভাবে বললাম। বললেন আজ নিজের মেয়ের হাতের কিছু রান্না খাবো, আর এই জুসটা তো খুব ভালো, ওনাকেও খাওয়াবো। আমি জুসটা তুলে ফ্রিজে রাখতেই সে সত্যিই ঘাবড়ে গেল। নো, আমার মানে ওই জুসটা এখন রাখবেন না, এটা এখনই খাওয়া উচিত, পরে নষ্ট হয়ে যাবে। আরে না বৌমা, স্রেফ কিছুক্ষণ তো, আমি ওনার সাথে বসে আরাম করে খাব, তোমার হাতের তৈরি, ওনার মনটাও ভালো হবে। তারপর সে প্রথমবার খোলস ছেড়ে ভয় পেল। সে নিজের হাতের তানু ঘষতে লাগল, চোখ ইতিউতি দৌড়াচ্ছিল, আর গলা যেন শুকিয়ে আসছিল। আমাকে আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। সে কার্যত দৌড়ে পালালো, চাবি ফেলল, পার্স ফেলল, তুলল, আবার ফেলল, আবার তুলল। আমি শুধু শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, নিধি, জুসে কি আছে? সে থমকে গেল, পিঠ সোজা, কাঁধ শক্ত, হাত দরজার হ্যান্ডেলে। কিন্তু সে থামল না, পালালো, গাড়ি স্টার্ট দিল, আর গলির মোড়ে আমার লেটার বক্সটা উড়িয়ে বেরিয়ে গেল। কিন্তু এবার আসল খেলা শুরু হলো। আমি গ্লাসটা ফ্রিজ থেকে বের করলাম, ওর গন্ধ শুঁকলাম। তাতে একটা অদ্ভুত মিষ্টি তিতকুটে গন্ধ ছিল, যা সাধারণ গ্রিন স্মুদিতে কখনো হয় না। আমার মনে সন্দেহটা পরিষ্কার হতে লাগল। এটা খাবার নয়, এটা বিষ, আর আমাকে এর সত্যিটা জানতেই হতো। আমার স্বামী ওমপ্রকাশজি জয়পুর পুলিশে ইন্সপেক্টর ছিলেন, সব সময় বলতেন, সারদা, সন্দেহ কখনো অকারণে হয় না, কিন্তু আদালতে সন্দেহ নয়, প্রমাণ কাজে লাগে। আমি গ্লাসটা একটা কাপড়ে জড়ালাম, নিজের ডায়েরিটা নিলাম, আর তৎক্ষণাৎ সেই একজন মানুষকে মনে করলাম যে আমাকে সাহায্য করতে পারে। ওমপ্রকাশজির পুরনো বন্ধু, রিটায়ার্ড সাব ইন্সপেক্টর মাহেশ ভাই। আমি ওনাকে কল করলাম। গলায় ঘাবড়ানো ভাব ছিল, কিন্তু কথা ছিল সোজা। মাহেশ ভাই, আমাকে একটা জুস টেস্ট করাতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না, আর দ্রুত করতে হবে। মাহেশ ভাইয়ের গলা বদলে গেল। সারদা বোন, সব ঠিক আছে তো? না, আমি স্রেফ এটুকু বললাম। উনি শুধু একটা বাক্য বললেন, 1 ঘন্টা, পুরনো জাহুরি মার্কেটের গলিতে দেখা করো। কাউকে কিছু না জানিয়ে আমি আঁচল মাথায় তুলে ঘর থেকে বেরোলাম। বুক ধড়ফড় করছিল, কিন্তু পদক্ষেপ একদম স্থির। জাহুরি মার্কেটের সরু গলিতে একটা ছোট প্রাইভেট ডায়াগনস্টিক ল্যাব ছিল। কোনো বোর্ড নেই, শুধু ভেতর থেকে হালকা আলো আসছিল। মাহেশ ভাই বাইরে দাঁড়িয়েছিলেন। এই নাও স্যাম্পল। আমি কাপড় সরিয়ে গ্লাসটা দেখালাম। মাহেশ ভাই গ্লাসটা দেখলেন, তারপর আমার চোখের দিকে তাকালেন। তিনি সেটা দেখে ফেললেন যা আমি লোকানোর চেষ্টা করছিলাম। বোন, এটা ঘরের ব্যাপার মনে হচ্ছে না, এটা প্রাণের ব্যাপার মনে হচ্ছে। আমি দীর্ঘশ্বাস নিয়ে বললাম, স্রেফ পরীক্ষা করিয়ে দাও, বাকিটা আমি সামলে নেব। মাহেশ ভাই সেই মুহূর্তেই একজন ছোট কেমিস্ট্রি এক্সপার্টকে ডাকলেন। একটা ছেলে, বয়স বড়জোর 28-29। ওর নাম রাহুল। রাহুল গ্লাসটা ল্যাটেক্স গ্লাভস পরে তুলল, আলোর নিচে ঘুরিয়ে দেখল, আর শুঁকেও দেখল। কয়েক সেকেন্ডেই ওর কপালে ভাঁজ পড়ল। ম্যাডাম, এতে পালং শাক, অ্যাভোকাডো আর বাদামের দুধ তো আছেই, কিন্তু এর বাইরেও কিছু আছে, কোনো প্লান্ট বেসড কম্পাউন্ড। এটা নর্মাল নয়।
আমি চুপ থাকলাম। রাহুল বলল, ম্যাডাম, একটু 2 ঘন্টা সময় দিন, আমি পুরো টেস্ট করে দিচ্ছি। এবার অপেক্ষা, সবথেকে কঠিন সময়। আমি বাইরে রাস্তার ধারে বসে পড়লাম। মহেশ ভাই বললেন, সত্যিটা যাই হোক, শক্ত থেকো, এই লড়াই এখন একা নয়। 2 ঘন্টা, তারপর 3, তারপর 4, আমি বারবার ঘড়ি দেখছিলাম। বুকটা যেন হাতের তালুতে রাখা কোনো ভীত ইঁদুরের মতো ধরফর করছিল। আর তারপর রাহুল বাইরে এসে ডাক দিল, সারদা ম্যাডাম। ওর হাতে রিপোর্ট ছিল, মুখটা শক্ত আর ভীত। আমি উঠে দাঁড়ালাম। রাহুল রিপোর্টটা এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, জুসে করবি ফুলের পাতার নির্যাস আছে, খুব বিপজ্জনক বিষ, অল্প পরিমাণেও হৃৎস্পন্দন থামিয়ে দেয়। আমার কানে কয়েক সেকেন্ডের জন্য কোনো আওয়াজ ঢুকল না, যেন দুনিয়াটা হঠাৎ তুলোর আবরণে ঢাকা পড়ে গেল। কতটা মেশানো হয়েছিল আমি জিজ্ঞেস করলাম। রাহুল একটা সংখ্যার ওপর আঙুল রেখে বলল, কোনো বয়স্ক মানুষের শরীরে গেলে 2-3 ঘন্টার মধ্যে হার্ট ফেল হয়ে যেত। আমি চোখ বন্ধ করলাম। আমার বৌমা আমাকে সত্যি মারার চেষ্টা করেছিল। এবার আর কোনো সন্দেহ ছিল না, আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, আর কোনো অজুহাতও ছিল না। এটা খুনের চেষ্টা ছিল, একেবারে পরিষ্কার। মহেশ ভাই আমার হাত ধরলেন। বোন, পুলিশে দিতে হবে, আমি সাথে চলছি। আমি ধীরে মাথা নাড়ালাম। এখনই নয়, এখনও একটা কাজ বাকি আছে। ওর মা, সত্যের প্রথম সাক্ষী। আমার প্রথম পদক্ষেপ ছিল নিধির মা কমলাজি। তিনি একটা ছোট বাড়িতে থাকতেন, খুব সাধারণ, খুব শান্ত আর খুব নিষ্পাপ। আমি যখন ওনার দরজায় পৌঁছালাম, উনি অবাক হলেন। আরে সারদা বোন, এত সকালে, সব ঠিক তো? আমি হাত জোড় করলাম। কমলাজি, ভেতরে আসব, খুব জরুরি কথা আছে। ভেতরে বসেই আমি জুসের গ্লাসটা ওনার সামনে রাখলাম, রিপোর্টটাও সাথে ছিল প্রমাণের জন্য। কমলাজি জুসের গ্লাসটার দিকে তাকালেন। এটা তো ঠিক সেই জুসের মতোই যা নিধি নিজের জন্য বানায়, কেন? আমি ওনাকে পুরো কাহিনীটা বললাম, ঘরের সেই কথাবার্তা, মাদার্স ডের সকাল, জুস, ওর পালানোর ধরন, আর এখনকার এই রিপোর্ট। আমি যত বলতে থাকলাম, ওনার মুখটা যেন ফ্যাকাশে হয়ে নিথর হয়ে গেল। আর যখন আমি রিপোর্টটা ওনার হাতে দিলাম, কমলাজি সেখানেই বসে বসে কেঁদে ফেললেন, যেন কোনো মায়ের বুক সেই মুহূর্তেই ফেটে গেল। এ কি করে ফেলল আমার মেয়ে, সারদা বোন? আমি তো... উনি কাঁদতে কাঁদতে বললেন, আমি ওকে একা মানুষ করেছি, গরিব ছিলাম, সব কিছু দিতে পারিনি, কিন্তু বিষ দেওয়া, খুন করা, এটাও কি করে করতে পারল? আমি ওনার হাত ধরে বললাম, কমলাজি, আপনি মা, ও আপনার মেয়ে, আপনি ওর পক্ষ নেবেন কি নেবেন না সেটা আপনার অধিকার, কিন্তু এখন আমাকে ওর মুখোমুখি হতে হবে। কমলাজি চোখের জল মুছলেন, ওনার গলা ভেঙে আসছিল, কিন্তু স্পষ্ট ছিল। আপনার যা সঠিক মনে হয় তাই করুন, আমি আপনার শত্রু নই, আর যদি আমার মেয়ে ভুল করে থাকে তবে আমিও আপনাকে আটকাব না। এবার আমার পালা ছিল, এবার চালটা ছিল আমার, আর ভয়টা ওর। আমার কাছে ডায়েরিতে লেখা প্রমাণ ছিল, ল্যাবের রিপোর্ট ছিল, কমলাজির সমর্থন ছিল, আর সবথেকে বড় কথা, আমার মাথা ঠান্ডা ছিল, ভয় ফুরিয়ে গিয়েছিল। এখন আমাকে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হচ্ছিল, যে কবে, কোথায় আর কিভাবে আমার বৌমাকে ওর কৃতকর্মের আসল শিক্ষা দেব। আর সেই মাদার্স ডের সন্ধেনালাতেই সেই সময়টা নিজে আমার দরজায় এসে দাঁড়িয়ে গেল। এবার কাহিনী এক আসল মোড় নেবে, কারণ ও এবার আবার আমার বাড়িতে পা রাখতে চলেছিল, আর এবারের খেলাটা ওর নয়, আমার হাতে ছিল। সন্ধ্যাবেলার হালকা রোদ তখন ম্লান হয়ে আসছিল। বাতাসে মে মাসের গরম ছিল, কিন্তু গত 3 সপ্তাহে প্রথমবার আমার মনে এক শীতল স্থির শান্তি ছিল। আমি এখন আর শিকার ছিলাম না, আমি শিকারী হয়ে উঠেছিলাম। কমলাজির বাড়ি থেকে ফেরার পথে আমি একটা কথা পরিষ্কার বুঝে নিয়েছিলাম, এবার নিধির ভয় পাওয়া উচিত। এবার ওর অনুভব করা উচিত মৃত্যু কতটা কাছে চলে এসেছিল। আমার নয়, ওর মায়ের। আমি বাড়ি পৌঁছে দেখলাম দরজা অর্ধেক খোলা, ভেতরে ড্রয়িং রুমের আলো জ্বলছিল। ভাবলাম রোহন হবে, কিন্তু বৈঠকখানায় ঢুকতেই দেখলাম আমার বৌমা নিধি সেই চেয়ারটাতেই বসে আছে, যেখানে সকালে আমার হাত থেকে গ্লাসটা নেওয়ার সময় ওর দুনিয়াটা নড়ে গিয়েছিল। ওর চোখগুলো ফুলেছিল, মুখটা ফ্যাকাশে, এলোমেলো চুল, দ্রুত শ্বাস নিচ্ছিল, যেন কত ঘণ্টা ধরে ও কাঁদছে, কিংবা পালাচ্ছে অথবা লুকোচ্ছে। আমার পায়ের শব্দ শুনেই ও মাথা তুলল, আর দেখে মনে হলো যেন কোনো ভূত দেখেছে। মম্মিজি, ওর গলা শুকিয়ে গিয়েছিল, আপনি কোথায় ছিলেন? আমি দরজাটা ধীরে সুস্থে বন্ধ করলাম, চাবি বের করে আলমারির ওপর রাখলাম। স্রেফ জুস খাওয়াতে গিয়েছিলাম, আমি শান্ত স্বরে বললাম, তোমার মাকে।
ওর ঠোঁট দুটো যন্ত্রণায় কেঁপে উঠল। না না, এটা এটা মিথ্যে। আপনি আপনি আমাকে ভয় দেখানোর জন্য। আমি ওর কথা মাঝখানেই থামিয়ে দিলাম। ভয় দেখাতে চাইছি? কেন? কারণ তোমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ আছে? ও তোতলাতে লাগল। আমি আমি তো স্রেফ একটা হেলদি ড্রিঙ্ক বানিয়েছিলাম মাম্মিজি। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। প্রতিটি পদক্ষেপের শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। হ্যাঁ, হেলদি, হার্টের জন্য ভালো। আর এটাও ভালো যে তুমি তাতে করবি ফুলের পাতা মিশিয়ে দিয়েছ। ও চেয়ার থেকে উঠতে গেল, কিন্তু ঘাবড়ে গিয়ে আবার বসে পড়ল। ওর চোখে ঘাম জমে গিয়েছিল। মা, এটা আপনি কি বলছেন? আমি জানি না, এসব মিথ্যে। আমি শাড়ির আঁচল থেকে ল্যাবের রিপোর্টটা বের করলাম, ওর সামনে টেবিলের ওপর রাখলাম। ও রিপোর্টের দিকে তাকাচ্ছিলও না। বোধহয় ওর ভয় ছিল যে ওই কাগজে ওর সত্যিটা ছাপা আছে। আমি বললাম, এই দেখো, পড়ো। এটা তোমার ভালোবাসার পরীক্ষা, তোমার মাম্মিজির জন্য বানানো হেলদি জুসের টেস্ট। ওর আঙুলগুলো কাঁপছিল, রিপোর্টটা ধরার সাহসও ছিল না। আমি বললাম, এতে পরিষ্কার লেখা আছে জুসে অ্যাভোকাডো, পালং শাক আর বাদামের দুধ ছিল, আর তার সাথে মেশানো ছিল করবির বিষ। এতটাই যে আমার বয়সী একজন মহিলাকে 2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। ওর শ্বাস আটকে গেল, মুখটা সাদা নয়, ছাইয়ের মতো হয়ে গেল। কয়েক সেকেন্ডও কিছু বলতেই পারল না। তারপর একদম ফেটে পড়ল। রোহন আপনাকে উস্কেছে। আমি এমন কেন করব? আমি আপনার বৌমা। আমি রেগে নয়, বরং শান্ত নিষ্ঠুরতায় বললাম, হ্যাঁ, বৌমা। আর বৌমারা সাধারণত শ্বশুর শাশুড়ি সম্পত্তি পাওয়ার জন্য বিষ মেশায় না। ও চুপ হয়ে গেল। ওর চোখ নিচু ছিল, ঠোঁট কাঁপছিল। আর ঠিক তখনই রোহন ঘরে এলো। ওর হাতে মোবাইল ছিল, চোখে মুখে ঘাবড়ানো ভাব। বোধহয় ও আগে থেকেই আন্দাজ করেছিল যে তুফান কোন দিক দিয়ে বইবে। মা, মহেশ আঙ্কেল এইমাত্র ফোন করেছিলেন। আপনি ল্যাবে গিয়েছিলেন? এসব কি হচ্ছে? আমি ওর দিকে ঘুরে বললাম, ভালোই হলো বেটা, চলে এসো। এবার সত্যি শোনার মতো বয়স হয়েছে তোমার। আমি সেই গ্লাসটার দিকে ইশারা করলাম যাতে সকালে জুস ছিল। তোমার স্ত্রী আমাকে মারার চেষ্টা করেছে। রোহনের মুখটা হাঁ হয়ে গেল। না মা, আপনি আপনি ভুল বলছেন। নিধি এমন করতে পারে না। ও তো আমাকে ভালোবাসে, আপনাকেও ভালোবাসে। আমি একটা তিতকুটে হাসির সাথে বললাম, গত 3 সপ্তাহে ওর ভালোবাসা আমি ডায়েরিতে লিখেছি। প্রতিটা দিন যেদিন ও আমার জন্য চা এনেছে, প্রতিটা সকাল যেদিন ও ওষুধ আনার জেদ করেছে, প্রতিটা রাত যখন ও তোমাকে বলতো যে প্রকৃতিকে একটু সাহায্য করে দেওয়া উচিত, সব তারিখ ও সময়ের সাথে লেখা আছে। রোহন আমার দিকে তাকালো। ওর বুকের বিশ্বাসটা ভেঙে চুরমার হতে শুরু করল। নিধি, এটা সত্যি? ও ধীর ও ভীত গলায় জিজ্ঞেস করল। নিধি? রোহন হাত ধরার চেষ্টা করল, কিন্তু ও পিছিয়ে গেল। আমি তো স্রেফ ভেবেছিলাম যে যে আমরা। ও পাগলের মতো ডুকরে কেঁদে উঠল। আমরা খুব সমস্যায় ছিলাম রোহন। আমাদের কাছে কিছু ছিল না। বাচ্চাটা বড় হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে না সেটা বড় কথা নয়, কিন্তু জীবনটা তো থমকে গিয়েছিল রোহন। আমি বললাম, এই থমকে যাওয়ার সমাধান হল বিষ। জীবন চালানোর জন্য কারোর প্রাণ নিতে হয়। নিধি আমার পায়ে লুটিয়ে পড়ল, কাকুতি মিনতি করতে লাগল। মাম্মিজি, আমি ক্ষমা চাইছি। আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমার মনে হলো একবার এটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের জীবন নতুন করে শুরু করতে পারব। আমি ঘুরে রোহনের দিকে তাকালাম। শুনছ, তোমার স্ত্রী পরিকল্পনা করেছিল, আর তোমাকেও ভাবতে বলেছিল। তুমি কি ভেবেছিলে? রোহনের চোখে জল এসে গেল। না মা, আমি কখনো এমন করতে পারতাম না, কিন্তু আমি ওকে আটকাতেও পারিনি, কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওর এই একটা লাইন আমার মনে সবথেকে গভীর ক্ষত সৃষ্টি করল। আমার ছেলে, আমার একমাত্র ভরসা, ভয় পেয়ে চুপ করেছিল। আমি খুব ধীর গলায় বললাম, যখন তোমার বাবা মারা গিয়েছিলেন, তুমি আমার হাত ধরে বলেছিলে, মা, এখন আমি আছি। আর আজ তুমি আমার মৃত্যুর উপায় পর্যন্ত জিজ্ঞেস করলে না, শুধু চুপ ছিলে। রোহান ভেঙে পড়ল, চেয়ারে বসে পড়ল। কিন্তু আসল সিদ্ধান্ত এবার নিতে হতো। আমি বললাম, নিধি, এখন তোমার জীবন আমার একটা সিদ্ধান্তের উপর টিকে আছে। হয় আমি পুলিশকে ডাকব, না হয় তোমাকে একটা সুযোগ দেব, সেই অপরাধের বোঝা বয়ে বেড়ানোর, যা তুমি আমাকে দেবার চেষ্টা করেছিলে। নিধি কাঁদতে কাঁদতে বলল, কোন সুযোগ? আমি বললাম, ওই জুসটা তুমি কখনো ভুলতে পারবে না। না ওর গন্ধ, না ওর স্বাদ, না এই ভয় যে তোমার মা ওটা খেয়ে নিয়েছেন,
আর তুমি ওনার মৃত্যু নিয়ে ভাবছিলে। ও চিৎকার করে উঠল, না, এমন বলবেন না, আমি সারা রাত কেঁদেছি, আমার মনে হচ্ছিল উনি মারা গেছেন। আমি ঠান্ডা স্বরে বললাম, ঠিক ওটাই তো আমার চাইছিল, এই ভয়, এই অনুতাপ, এই অপরাধবোধ। এখন তুমি এটা সারা জীবন বইবে। পুলিশ ডাকব না, কিন্তু তুমি আমার জীবন থেকে চিরতরে চলে যাবে। রোহান মাথা তুলল, মা, ও আমার স্ত্রী। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আর আমি কে? আমি যে তোমাকে জন্ম দিয়েছি, নাকি ও যে আমার মৃত্যুর পরিকল্পনা করেছে? ঘরের ভেতর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রোহান চোখ বন্ধ করে নিল, ধীরে ধীরে বলল, মা, আমি ওর সাথ দিতে পারব না। নিধি, চলো আমরা দুজনেই এই বাড়ি থেকে চলে যাব। নিধি মাথা নাড়ল, না, আমি আমার ভুল শুধরে নিতে পারি। আমি বললাম, আমার বৌমা চাই না, আমার শান্তি চাই। রোহান ধীরে সুস্থে ওর হাত ধরল, ওকে তুলল, আর দুজনে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমার বাড়ির দরজা বন্ধ হল, আর মনে হলো যেন 4 বছরের একটা বোঝা নেমে গেল। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ পরের দিন সকালে দুটো জিনিস ঘটল যা সব বদলে দিল। 1, পুলিশ আমার বাড়িতে এলো, আর 2, নিধি কোথাও গায়েব হয়ে গেল। সকালের আলো জানলা দিয়ে উঁকি দিতে শুরু করেছিল যখন আমার দরজায় সজোরে ধাক্কা পড়ল। দরজা খুললাম, দুজন পুলিশ দাঁড়িয়েছিলেন, সাব ইন্সপেক্টর সুধা যাদব আর হাবিলদার মনিরাম। সারদা দেবী? হ্যাঁ, আমি। সুধা যাদব গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, কাল রাতে কি আপনার বাড়িতে কোনো ঝগড়া হয়েছিল? আপনার বৌমা নিধি আর আপনার ছেলে দুজনেই এখান থেকে হঠাৎ চলে গেছেন। আমি শান্ত স্বরে বললাম, ঝগড়াও হয়েছিল আর সত্যিটাও বেরিয়েছিল। উনি ইশারা করলেন, আমাদের আপনার বাড়ির ভেতরে কথা বলতে হবে। আমি ভেতরে আসতে দিলাম। আমার হাতে তখনও সেই ডায়েরিটা ছিল, আর মাথা পুরোপুরি পরিষ্কার। পুলিশি জেরা। সত্যের কাগজগুলো খুলতে লাগল। বৈঠকখানায় বসতেই সুধা যাদব প্রশ্ন ছুঁড়ে দিলেন, আপনার বৌমা রাত 1টার সময় থানায় অভিযোগ করেছেন যে আপনি ওনার উপর খুনের অপবাদ দিয়েছেন। কোনো প্রমাণ ছাড়াও বলছেন যে আপনি বয়সের কারণে বিভ্রান্তিতে থাকেন। আমি হালকা হাসির সাথে বললাম, অভিযোগ তো ও করেছে, কিন্তু প্রমাণ আমার কাছে আছে। আমি নিজের ডায়েরিটা বের করলাম, প্রতিটি পাতা, তারিখ, সময় আর শোনা কথাগুলোর সাথে। তারপর আমি ল্যাবের রিপোর্টটা রাখলাম, যাতে করবীর বিষের প্রমাণ ছিল। সুধা যাদব রিপোর্টটা পড়লেন, চোখ কুঁচকে নিলেন। এটা সিরিয়াস, খুব সিরিয়াস। মনিরাম মাঝখান থেকে জিজ্ঞেস করলেন, কিন্তু জুসের ফিজিক্যাল স্যাম্পল কোথায়? এটা সবথেকে কঠিন প্রশ্ন। আমি সত্যিটা বললাম, আমি রাগের মাথায় গ্লাস আর জুস ধুয়ে ফেলেছিলাম, কিন্তু পরীক্ষা ওই জুসটারই করা হয়েছিল। রিপোর্ট আসল, আর ল্যাব এটা কনফার্ম করে দেবে। সুধা যাদব মাথা নাড়লেন, সারদাজি, আপনার কেসটা এখন দুর্বল, কিন্তু মিথ্যে নয়। রিপোর্ট শক্তিশালী, ডায়েরিও স্ট্রং, কথাগুলো গুরুতর। আমাদের দুই পক্ষের সাথেই জিজ্ঞাসাবাদ করতে হবে। উনি জিজ্ঞেস করলেন, আপনার ছেলের সাথে যোগাযোগ আছে? আমার চোখ ভরে এলো, না, ও রাতে না জানিয়েই চলে গেছে। সুধা ম্যাডাম এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা ওকে খুঁজে নেব। তবে বড় আশ্চর্যের বিষয়, আপনার বৌমাও গায়েব। থানা থেকে অভিযোগ দায়ের করার পর ওকে আর ওর ঠিকানায় পাওয়া যায়নি। ফোন বন্ধ, ঘর খালি। আমার বুকের ধরফড়ানি যেন থেমে গেল। গায়েব? কোথায় গেল? জানি না, কিন্তু যখন কেউ অপরাধ করে বা অপরাধের বোঝা বয়, তখন পালানোটা সহজ মনে হয়। আমি বুকের ভেতর একটা মোচড় অনুভব করলাম। বোধহয় আমি ওর মনে সেই ভয়টা ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে ও পুরোপুরি ভেঙে গিয়েছিল। সুধা যাদব উঠতে উঠতে বললেন, আমরা খুঁজে নেব, আপনাকে আপডেট দেব। আপনি চিন্তা করবেন না, আপনি একা নন, আর আপনি খুব সাহস দেখিয়েছেন। 3 দিন পর হঠাৎ একটা কল এলো। 3 দিন পর্যন্ত আমি একেবারে একা ছিলাম। বাড়ির প্রতিটি কোণ নিস্তব্ধ। রান্নাঘরে কোনো বাড়তি হাসি নেই। ডায়েরিটা আমার কাছে, কিন্তু নতুন কিছু লেখার প্রয়োজন নেই। তৃতীয় দিন সকালে ফোন এলো। নম্বরটা অচেনা ছিল। আমি তুললাম। হ্যালো? ওপার থেকে একটা ধীর ভাঙা গলা, মাম্মিজি? এটা নিধি ছিল। আমার আঙুলগুলো শক্ত হয়ে গেল। ও কাঁদছিল। আমি জয়পুরের বাইরে আছি, দিল্লিতে একটা হোটেলে কোথাও লুকিয়ে আছি। আমি ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। আমি ঠান্ডা স্বরে বললাম, এখন কি চাও? সে কান্নার মাঝে বলল, আমি সব বলে দিয়েছি, পুলিশকে, রোহনকেও। আমি বলে দিয়েছি আমিই জুসে করবি মিশিয়েছিলাম। কিন্তু
এটা পুরোটা আমার একার ভুল ছিল। রোহনের এতে কোনো লেনদেন নেই। আমার শ্বাস থমকে গেল। রোহন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ও বলল, ও এখানেই আমার কাছে আছে। আমাকে পালাতে আর ভয় পেতে দেখে ও আমার কাছে চলে এসেছে। আমি কয়েক সেকেন্ড চুপ থাকলাম। তারপর জিজ্ঞেস করলাম, এখন কি করতে চাও নিধি? ওর জবাব ছিল, আমি সারেন্ডার করব, সব মেনে নেব। আপনি ঠিকই বলেছিলেন, আমি এই বোঝা বয়ে বাঁচতে পারব না। আমার বুকটা কিছুক্ষণের জন্যে ভারী হয়ে গেল। আমি বললাম, ওটা তোমার সিদ্ধান্ত, আমার নয়। ও শেষ কথাটি বলল, ধন্যবাদ মাম্মিজি। আপনি যদি আমাকে ভয় না দেখাতেন তবে বোধহয় আমি সত্যিটা কখনো স্বীকারই করতাম না। কল কেটে গেল। 1 সপ্তাহ পর পুলিশের সিদ্ধান্ত এলো। থানা থেকে কল এলো, শারদাজি, আপনার বৌমা সারেন্ডার করেছেন। ও হেফাজতে সব স্বীকার করে নিয়েছেন, জুসে বিষ মেশানো, সম্পত্তির জন্যে পরিকল্পনা আর আপনাকে হত্যার উদ্দেশ্য। আমি চোখ বন্ধ করলাম, ধীরে ধীরে শ্বাস ছাড়লাম। আপনার ছেলে বয়ান দিয়েছেন যে ও পরিকল্পনার ব্যাপারে আন্দাজ করেছিল, কিন্তু ও বিরোধও করেছিল আর অংশও নেয়নি। আপনি চাইলে ওকে ঘরে ফিরিয়ে আনতে পারেন। আমি বরফের মতো গলার স্বরে বললাম, না, ও এখন আর বাচ্চা নয়, ওকে নিজের জীবন নিজেই বুঝে নিতে হবে। থানাদার বললেন, বুঝেছি, আপনার কেস এখন পুরোপুরি আপনার পক্ষে। আর একটা কথা। কি? যেমন ট্র্যাপ বানিয়েছিলেন, যেমন মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছিলেন, তেমন কেস আমরা খুব কম দেখেছি। আপনি চাইলে আমরা পুরোপুরি নিরাপত্তা দেব। আমি হেসে বললাম, এখন আমাকে আর কেউ ভয় দেখাতে পারবে না অফিসার। 1 মাস পর শেষ দেখা। আদালতে বসেছিলাম। নিধি হাতকড়া পরা অবস্থায় ছিল, কিন্তু ওর মিকটা শান্ত ছিল। প্রথমবার কোনো মুখোশ ছাড়া, মিথ্যে ছাড়া, কোনো কৃত্রিম হাসি ছাড়া। ও আমাকে দেখল, একটা ম্লান হাসি দিল। মাম্মিজি, আপনি ঠিকই ছিলেন। আমি যা করেছি তার ভয়টাই আমার সাজা। আমি ধীর স্বরে বললাম, নিধি, সাজা শুধু জেলের হয় না। কখনো কখনো সাজা হলো সেই অনুভূতি যা মানুষকে রোজ কুঁড়ে কুঁড়ে খায়। ও কেঁদে ফেলল, আর আমি উঠে সোজাসুজি বাইরে চলে এলাম। শেষ মোড়, আমার আসল প্রতিশোধ। আমি আমার উকিলকে বললাম, এই বাড়ি, এই জমি, এই ফ্ল্যাট সব আমার নাতির নামে করে দাও। রোহন কিচ্ছু পাবে না, আর নিধি তো কিছুই পাবে না। আমার উকিল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, শারদাজি, আপনি একা থাকবেন কি করে? আমি হেসে বললাম, কম একাকিত্ব সেই বাড়িতে হয় যেখানে শান্তি থাকে, বিষ নয়। আর এভাবেই আমি যুদ্ধ জয় করলাম। আমি আমার বৌমাকে জেলে পাঠাইনি, আমার বৌমা নিজে হেঁটে জেলে পৌঁছে গেছে। আমি আমার ছেলেকে ঘর থেকে বের করে দিইনি, ও নিজে আমার বিশ্বাস ভেঙে ঘর ছেড়েছে। আমাকে কাউকে মারতে হয়নি, সত্যিটাই সবাইকে ধসিয়ে দিয়েছে। এই প্রতিশোধ কোনো রক্তারক্তি দিয়ে নয়, বুদ্ধি, সাহস আর সত্যি দিয়ে জেতা গেছে। এখন আমি আমার বাড়িতে একা আছি, কিন্তু সুরক্ষিত আছি, শান্ত আছি আর মজবুত আছি। আজ যদি কাউকে আমি একটা কথা বলতে চাই, তবে সেটা হলো বয়স্ক হওয়া মানেই দুর্বল হওয়া নয়। কখনো কখনো আমাদের নিস্তব্ধতায় এমন শক্তি থাকে যা কারুর পুরো জীবনটাই ওলটপালট করে দেয়। আপনারাও যদি কখনো এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন যেখানে আপনার আপনজনরাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তবে মনে রাখবেন, আপনার বুদ্ধিমত্তাই আপনার সবথেকে বড় ঢাল। ভিডিও শেষ করার আগে কমেন্টে অবশ্যই জানাবেন, যদি আপনি সারদা বেবির জায়গায় হতেন তবে কি করতেন? আপনি কি জুসটা খেয়ে নিতেন, সরাসরি পুলিশ ডাকতেন, নাকি আমার মতো মাথা খাটিয়ে খেলতেন? আর হ্যাঁ, যদি এমন সত্যি উন্মোচনকারী গল্প আপনার ভালো লাগে তবে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার চারপাশের মতোই কোনো ঘটনার হতে পারে। দেখা হবে পরের গল্পে।